হাই ব্লাড প্রেশার বা বেশি রক্তচাপ এইটা আগে যেমন 40 বছরের বেশি বা আরো বেশি বয়স্ক লোকেদের একটা সমস্যা ছিল, এখন আর সেটা বয়স্ক লোকেদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন দেখা যাচ্ছে যে ছোট বয়স মানে অনেকের ক্ষেত্রে আমরা এরকমও পাচ্ছি 25 বছর, 30 বছর, 35 বছরেও বেশ লোক আসছে আমাদের কাছে হাই প্রেশার বা বেশি উচ্চ রক্তচাপ নিয়ে। তা আসুন আজকে আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হলে কিভাবে চলবো বা খাওয়ার দাওয়ার কিভাবে খাবো এই ব্যাপারটা নিয়েই আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। তা ব্লাড প্রেশার যখন আমাদের বাড়ে সেটা কি জন্য হয় সেটা একটা ছোট কথায় যদি আমরা এক্সপ্লেন করি, সেটার মেন কারণ হচ্ছে হার্ট বেসিক্যালি আমাদের ব্লাড সাপ্লাই করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এবং সেটা শিরা এবং ধমনির মধ্যে দিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকে যায়। এবার যখন ফ্রি ফ্লোয়িং হয় ব্যাপারটা, তখন কিন্তু কোনো চাপ দিয়ে হার্টকে এর মধ্যে দিয়ে রক্তটাকে পাঠাতে হয় না। কিন্তু যখন এই ধমনির মধ্যে দেখা গেল বেশ খানিকটা কোলেস্টেরল জমা হলো, তখন ওই একই রক্তকে হার্টকে পাঠাতে গেলে বেশ খানিকটা চাপ দিতে হয় এবং সেইটা যখন ওই চাপ ধমনির চারদিকে আসে সেটাই বেসিক্যালি রক্তচাপ। মানে সোজা কথা হচ্ছে যখন ধমনির মধ্যে বেশি পরিমাণে কোলেস্টেরল গুলো জমতে থাকছে তখন রক্তচাপ কিন্তু ধীরে ধীরে আরো বাড়তে থাকছে। এটাই হচ্ছে একটা মেইন কারণ রক্তচাপ বৃদ্ধি হওয়ার। আর যদি আমরা এটাকে একটা ছোট ক্লাসিফিকেশনের মধ্যে আনি যে কোনটা আমাদের নর্মাল রক্তচাপ আর কোনটা আমাদের বেশি রক্তচাপ, তাহলে মোটামুটি আমরা যেটা জানি সেটা হচ্ছে 120/80, মানে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক দুটো তো পার্ট থাকে। ওপরের পার্টটা হচ্ছে সিস্টোলিক, যেটা হচ্ছে 120, এবং নিচেরটা হলো 80, এটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে এই 120/80 হচ্ছে আমরা মোটামুটি যদি নর্মাল ধরি, তাহলে একটু বেশি যদি হয় তাহলে সেটা হলো এলিভেটেড ব্লাড প্রেশার, মানে 130, 120 থেকে 130-এর মধ্যে হলো। এবার আমাদের ক্লাসিফিকেশন বিভিন্ন বডিজ সারা ওয়ার্ল্ডে অনেকগুলো ক্লাসিফিকেশন করেছে। তার মধ্যে খুব ছোট এবং খুব সহজভাবে যদি আমরা বলি যে ব্লাড প্রেশারকে আমরা যদি দুটো ভাগে বা তিনটে ভাগে ভাগ করতে পারি, তাহলে স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 হাইপারটেনশন বা ব্লাড প্রেশার মধ্যে পড়ে। স্টেজ 1টা হচ্ছে 130 থেকে 140 যদি সিস্টোলিক, আর 80 থেকে 90 যদি ডায়াস্টোলিক থাকে, সেটা হলো স্টেজ 1 হাইপারটেনশন। আর যদি 140-এর বেশি সিস্টোলিক থাকে বা 90-এর বেশি ডায়াস্টোলিক থাকে, তাহলে সেটা স্টেজ 2 হাইপারটেনশন। তাহলে এই দুটোই কিন্তু আমাদের হাইপারটেনশন বা আমাদের যে এসেনশিয়াল হাইপারটেনশন, মানে এগুলো যা আমরা বলছি এগুলো সবই হচ্ছে আমাদের এসেনশিয়াল হাইপারটেনশন। এছাড়া কিছু হাইপারটেনশন আছে যেগুলো হচ্ছে বিভিন্ন রোগের জন্য হয়, সেটা নিয়ে আমরা খুব একটা আলোচনা এখন করবো না, বা কি করতে হবে সেগুলো নিয়েও আমরা বলছি না। মেন আমরা এসেনশিয়াল হাইপারটেনশনে কি করতে হয় সেটা নিয়েই আলোচনা করব। এবং যদি দেখা যায় যে ওপরের দিকের প্রেশার 180-র ওপর, মানে সিস্টোলিক 180-র ওপর, নিচেরটা 120-র ওপর, তাহলে সেটা হলো একটা হাইপারটেনসিভ আর্জেন্সি বা ইমার্জেন্সির মধ্যে পড়ে। তা তখন কিন্তু আপনাকে ডাক্তার দেখাতেই হবে। তা যাই হোক, তা এই হলো মোটামুটি একটা হাইপারটেনশনের গ্রেডিং। তা এইটা জানা থাকলে কোনটার ক্ষেত্রে ট্রিটমেন্ট দরকার আর কোনটার ক্ষেত্রে ট্রিটমেন্ট দরকার না, এই জন্যই এটা বললাম। তা যাদের ক্ষেত্রে ধরুন ওই এলিভেটেড ব্লাড প্রেশার, তখন থেকে কিন্তু আপনার শুরু হয়ে যাবে লাইফস্টাইল মডিফিকেশন, এবং সেইটা কি করতে হবে বা খাওয়ার কিভাবে খেতে হবে তখন থেকেই মেনে চলা উচিত। এবং তারপরে যেটা স্টেজ 1, স্টেজ 2, এগুলোতে অবশ্যই মানতে হবে। হাইপারটেনসিভ আর্জেন্সি বা ইমার্জেন্সি হলে তো অবশ্যই। তাহলে এবার আসুন তাহলে আমাদের দেখে নেওয়া যাক যে রিস্ক ফ্যাক্টরস গুলো কি হতে পারে যার জন্য এই ধরনের হাইপারটেনশন বাড়তে পারে। তো নাম্বার 1 হলো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল হলো এমন একটা জিনিস, ধরুন সারাদিন ধরে কোনো অ্যাক্টিভিটিস নেই, বসে আছেন, এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে স্ট্রেস। স্ট্রেস হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটার জন্য হাইপারটেনশন খুব কমনলি লোকজনের আসে। 3 নম্বর হচ্ছে বডি ওয়েট। যাদের বডি ওয়েট বেশি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হাইপারটেনশন আসার চান্সেস অনেক বেড়ে যায়। 4 নম্বর হলো স্মোকিং। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। স্মোকিং অ্যালকোহল থেকে কিন্তু হাইপারটেনশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং আরেকটা 5 নম্বর হলো আমাদের ডায়েট। আমরা যদি দেখা যায় যে ডায়েটগুলোর মধ্যে পটাশিয়াম কম এবং সোডিয়াম বেশি, সেই ডায়েটগুলো আমাদের জন্য হাইপারটেনশন বাড়ানোর চান্স অনেক বেশি। তারপর পটাশিয়াম কি করে, আমাদের শরীরের মধ্যে সোডিয়ামের ব্যালেন্সটাকে মেনটেন করে। এবার যখনই পটাশিয়াম কম এবং সোডিয়াম বেশি ডায়েট আপনি খাচ্ছেন, তখন সোডিয়াম আস্তে আস্তে বেশি পরিমাণে ওয়াটার রিটেনশন করে, মানে বেশি পরিমাণে জল শরীরের মধ্যে ধরে রাখে।
তার ফলে কি হয়, শরীরে আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। তাহলে এমন কোনো খাওয়া উচিত যেগুলো হলো সোডিয়াম কম এবং পটাশিয়াম বেশি। সেগুলো নিয়েই আমরা আলোচনা করব যে এই রিস্ক ফ্যাক্টরস গুলো থাকলে আমরা কি কি করব। হাইপারটেনশন হলো একটা সাইলেন্ট কিলার। আমরা যদি দেখি একটা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স, তাহলে আমরা জানবো যে ভারতে প্রায় আরবান এরিয়ার মধ্যে 30% লোক কিন্তু এই হাইপারটেনশনের মধ্যে অলরেডি পড়ে গেছে। তো হাইপারটেনশন কমানোর জন্য আমরা প্রথমেই যেটাকে হাইলাইট করি সেটা হলো আমাদের ডায়েট। ডায়েটের যেটা ওয়ার্ল্ড রেকমেন্ডেড হাইপারটেনশনের জন্য সেটা হলো ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েট হলো ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। ড্যাশ ডায়েটে কি কি আছে এবং কিভাবে আমরা করব সেটা আমরা খুব ভালোভাবে একটুখানি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করব, যাতে খুব ভালোভাবে ব্যাপারটা নিয়ে কনফিউশনটা ক্লিয়ার হয় এবং এটা ফলো করা যায়। ড্যাশ ডায়েটে শুধুমাত্র যে হাইপারটেনশন কমে তা নয়, ড্যাশ ডায়েটে কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্য সেটাও ভালো থাকে, হার্টের উপর লোড এটাও কিন্তু কমে। এবং যারা প্রেশার আছে তারা যে ড্যাশ ডায়েট মেনটেন করতে হবে এরকমও কিন্তু নয়। ড্যাশ ডায়েট কিন্তু অনেকেই সবাই মেনটেন করতে পারে, যার জন্য যে হয়তো একটু মার্জিনাল এলিভেটেড প্রেশারের মধ্যে রয়েছে সেও যদি ড্যাশ ডায়েট মেনটেন করে তার জন্য কিন্তু খুব ভালো কাজ হয়। তো আসুন এক এক করে দেখি যে ড্যাশ ডায়েটে কি কি করতে হবে। তো প্রথমেই এখানে যেটা আসবে সেটা হচ্ছে সারা দিনে আমাদের সোডিয়াম ইনটেক এটা কিন্তু কমাতে হবে। মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে সোডিয়ামের পরিমাণ যেন কম থাকে। তার কারণ এটা আগেই আমি একটুখানি আলোচনা করছিলাম, একটু ভালোভাবে বলি যে সোডিয়াম যখন আমাদের শরীরের মধ্যে বাড়ে তখন আস্তে আস্তে জলের পরিমাণটাও বাড়ে, মানে ওয়াটার রিটেনশন হয়। ওয়াটার রিটেনশন হওয়া মানেই আস্তে আস্তে প্রেশারটা বেড়ে যাওয়া। তাহলে সোডিয়াম বেশি মানে প্রেশার বেশি। তাহলে আমাদের সোডিয়াম কমাতে হবে, তাহলে প্রেশার আমরা কন্ট্রোল করতে পারবো। সহজ ব্যাপার। সারাদিনে এই জন্য বলা হয় যে 1500 মিলিগ্রাম এর বেশি সোডিয়াম যেন না খাওয়া হয়। তাহলে এমন কোনো খাওয়া চুজ করা উচিত যেগুলোর মধ্যে সোডিয়াম কম থাকবে। আমরা যে প্রসেসড ফুড বা প্যাকড ফুড খাই, যেমন চিপস, কুরকুরে, যেগুলো খুব প্যাকেটে সল্টি ফুড থাকে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর সোডিয়াম থাকে, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। ভাজাভুজি যেগুলো প্রচুর পরিমাণে সল্টেড ভাজাগুলো পাওয়া যায় সেগুলো অ্যাভয়েড করতে হবে। পিকলস যেগুলোর মধ্যে অলরেডি বেশি পরিমাণে নুন রয়েছে, সোডিয়াম রয়েছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। তা এইরকম ধরনের খাবার তাহলে অ্যাভয়েড করা উচিত। ফার্স্ট, গ্রেইনস বা দানা শস্য এগুলোর পরিমাণ বাড়াতে হবে। এগুলো বেসিক্যালি আমাদের কয়েকটা কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে এর মধ্যে প্রচুর ফাইবার্স থাকে, এটা আমাদের কোলেস্টেরলটাকে কমায়। তার সাথে সাথে এটা কিন্তু আমাদের একটা ফুল ফিলিংস, মানে সবসময় মনে হয় পেটটা একটু ভর্তি আছে, এই পার্টটাও ঠিক রাখে। তাহলে এইগুলো কিন্তু আমাদের হাইপারটেনশন কমানোর জন্য দরকার। তার মধ্যে ধরুন আমাদের ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, হোল হুইট এগুলো খুব ভালো কাজ করে। সারাদিনে দানা শস্যর পরিমাণ মিনিমাম 6 থেকে 8টা সার্ভিংস হতে পারে। সার্ভিংস মানে আমি এখানে বলতে চাইছি যতবার সার্ভিংস কথাটা বলবো তার মানে 1 চামচ, 1 টিস্পুন ফুল, এটাকে আমরা 1 সার্ভিংস বলতে পারি। তার মানে সারাদিনে 6 থেকে 8টা চামচ যদি আমি ধরি, তাহলে কিন্তু সেরকম আমরা ভাগ করে সারাদিনের বিভিন্ন মিলের মধ্যে গ্রেনস গুলোকে দিতে পারি। তার মধ্যে যেটা বললাম হোল হুইট হলে ভালো হয়, যেটা ওট মিল সেটা হলে ভালো হয়, বা ধরুন যেটা ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস এগুলো নিতে পারেন। এগুলো সবই কিন্তু আমাদের হাইপারটেনশনের জন্য খুবই ভালো কাজ করে। এবার আসি ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস এর ব্যাপারে। এটা কিন্তু আমাদের ফাইবারসটাকে বাড়ায়, আমাদের একটা মিনারেলস দেয়, ভিটামিনস দেয়, এবং এটা আমাদের ক্যালোরি অ্যান্ড ফ্যাটটাকে কমায়। ওভারঅল ভেজিটেবলস খেলে আমাদের কিন্তু এই জন্য খুব ভালো হাইপারটেনশন কমানোর জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। তার জন্য আমরা যেটা রিকমেন্ড করি যে এই গ্রিন লিফি ভেজিটেবলস গুলো দিয়ে স্যালাডস, এটা ডেজার্টে আপনারা ইউজ করতে পারেন। এটা খাওয়ার একটা পার্ট হলো এবং তার সাথে সাথে পেটটাও হলো। সারাদিনে ভেজিটেবলস 4 to 5 সার্ভিংস, মানে 4 থেকে 5টা চামচ বললাম আমি। এবার এটাকে মাপ হিসাবে খাওয়া যেতে পারে যে কতটা আপনি খাচ্ছেন। মানে স্যালাড যদি খান সারাদিনে 4 থেকে 5 চামচ, সেটা হলেই হবে। নেক্সট আসি ফল, সিজনাল ফল বা ফ্রুটস। ফ্রুটস হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা থেকে আমরা ফাইবার্স পাচ্ছি, তার সাথে সাথে কিছু মিনারেলস পাচ্ছি, ভিটামিনস পাচ্ছি, এবং এটা কিন্তু আমাদের
অবশ্যই প্রেশার কমানোর জন্য ভালো কাজ করছে। তবে আমি যেটা বলবো যে এখানে অনেকের ব্যাপার আছে যে ফ্রুটসের শুধু জুসটা বা মার্কেট থেকে যেটা প্রসেসড জুস সেটা খাই, প্রসেসড ফ্রুটস জুস কিন্তু নয়। অবশ্যই যে ফ্রুটটা খাচ্ছেন বা যে ফ্রুটটা নিচ্ছেন সেটা হোল ফ্রুট নেওয়ার চেষ্টা করুন। প্রসেসড শুধু জুস নয়, পুরো ফ্রুটটা, সেটা কিন্তু ফাইবারসটাকে খুব বাড়ায় এবং খুব ভালোভাবে আমাদের হাইপারটেনশন কন্ট্রোলের জন্য কাজ করে। ফ্রুটসও সারাদিনে 4 to 5 সার্ভিংস, মানে 4 থেকে 5 চামচ টোটাল ফ্রুট। এবার আসি ডেয়ারি প্রোডাক্টে। ডেয়ারি প্রোডাক্টে আমরা এমন প্রোডাক্ট ডেয়ারি চুজ করতে হবে যেটার মধ্যে ফ্যাটের পরিমাণ খুব কম থাকবে, মানে একদম লো ফ্যাট বা নো ফ্যাট ডেয়ারি। এটা কি করবে, আমাদের একটা ক্যালসিয়ামের সোর্সও হয়ে গেল, তার সাথে সাথে এটা কিন্তু আমাদের পেটটাকেও একটু ভরিয়ে রাখবে। তা এরকম হলে সব থেকে ভালো হচ্ছে ওগাট, মানে আমাদের টক দই খুব ভালো কাজ করবে যদি ডেয়ারি প্রোডাক্ট হিসাবে টক দইটা আপনার সারাদিনে 3 থেকে 4টে সার্ভিস, মানে 3 থেকে 4 চামচ, তাহলে কিন্তু ভালো কাজ হয়। নেক্সট আসি নাটস অ্যান্ড লেগুমসে। নাটস অ্যান্ড লেগুমস মানে হচ্ছে আমরা যে বাদামগুলো খাই, বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম বা আমন্ড, এগুলো এবং বিভিন্ন সিডস, এগুলো সবই হচ্ছে একটা রিচ প্রোটিন, ম্যাগনেসিয়াম, এগুলোর সোর্স, এবং এটা কিন্তু আমাদের এই হাইপারটেনশন কমানোর জন্য ভালো কাজ করে। এবং এর মধ্যে থেকে আমরা যে কোনো নাটস অ্যান্ড লেগুমস ইউজ করতে পারি এবং সারা সপ্তাহে 5 থেকে 8টা সার্ভিংস আমরা ইউজ করলে কিন্তু ভালো কাজ হতে পারে। নেক্সট হলো ফ্যাটস অ্যান্ড অয়েলস। ফ্যাটস অ্যান্ড অয়েলস এর মধ্যে আমরা যে তেলটা ইউজ করি খুব ইম্পর্টেন্ট। তেলের মধ্যে বাটার বা স্যাচুরেটেড ফ্যাট যেন ইউজ না করা হয়, ওটা বেসিক্যালি আমাদের কোলেস্টেরল এবং হার্ট হেলথটাকে খারাপ করে। এই জন্য এমন অয়েল ইউজ করুন যেটা ভেজিটেবল সোর্স থেকে, যেমন আমাদের সানফ্লাওয়ার অয়েল বা স্যাফ্লাওয়ার অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল বা সয়াবিন অয়েল, এগুলো সবকটাই কিন্তু ভেজিটেবল সোর্স থেকে, এবং এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে কোলেস্টেরল বাড়ায় না। এবং পার ডে খুব বেশি হলে 2 থেকে 3টে সার্ভিংস অফ ভেজিটেবল অয়েল, এটা হলো করা উচিত একটা যে কোনো হাইপারটেনশন পেশেন্ট যারা ওষুধ খাচ্ছেন বা যারা এলিভেটেড হাইপারটেনশনের মধ্যে রয়েছেন, মানে 2 থেকে 3টে সার্ভিংস, মানে 2 থেকে 3 চামচ, এটা ইউজ করলে ভালো হয় যতটা পারবেন। এবার হচ্ছে সুইট জাতীয় জিনিস, যেগুলো মিষ্টি জাতীয় জিনিস আমরা খাই, সেগুলো কি একেবারেই বন্ধ করতে হবে? না, একেবারেই বন্ধ করতে হবে না। আপনারা অল্প পরিমাণে খেতে পারেন, কিন্তু প্রেফারেবল হচ্ছে যারা প্রচুর ডেজার্ট খান, প্রতিদিনই ডেজার্ট খাওয়ার একটা অভ্যাস আছে, ইউজ করুন ফ্রুট ডেজার্ট। মানে আপনি ডেজার্টের পরিমাণে যেখানে খাচ্ছেন ডেজার্ট, সেখানে ফ্রুটস গুলো ইউজ করুন, সেটা ডেজার্ট হিসাবে খান। তাহলে কি হবে, একে ফ্রুটসের যে গুণাগুণগুলো, ভিটামিনস, ফাইবারস, ওগুলো তো পাবেনই, তার সাথে সাথে এক্সট্রা ক্যালোরি কনজাম্পশন হবে না, এক্সট্রা কোলেস্টেরল লোড বাড়বে না, সেটা কিন্তু আপনার সুইটনার হিসাবেও কাজ করবে। আর ফ্রুটসে আরেকটা সুবিধা কি আছে, এর মধ্যে হাই ইন পটাশিয়াম থাকছে। তাহলে পটাশিয়াম কিন্তু আমাদের সেই পুরনো, যেটা আমি আগেও বললাম, যে সোডিয়ামটাকে কমানো এবং সোডিয়ামটাকে সেলে যাওয়ার জন্য খুব হেল্প করে, সোডিয়ামটাকে কমিয়ে রাখে, তার ফলে কিন্তু আমাদের হাইপারটেনশনে কমানোর জন্য খুব ভালো কাজ করে। তাহলে ওভারঅল ড্যাশ ডায়েটে মেইন যেটা আমাদের জিস্ট দাঁড়ালো, সেটা হলো যে 3টে জিনিস, একটা হলো আমাদের সল্ট, একটা হলো আমাদের ফ্যাট অ্যান্ড অয়েলস, এবং তার সাথে সাথে সিম্পল সুগার, এগুলোর পরিমাণ কমাতে হবে। আর 3টে জিনিস, একটা হচ্ছে আমাদের গ্রেইনস, মানে দানা শস্য যেগুলো আমরা খাচ্ছি, যেগুলো আমরা বললাম ওট মিল, হোল হুইট, ব্রাউন ব্রেড, এগুলোর পরিমাণ বাড়াতে হবে, তার সাথে সাথে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এর পরিমাণ বাড়াতে হবে। এটা হলো টোটাল জিস্ট। তাহলে ড্যাশ ডায়েট হচ্ছে মেইন স্টেজ, যেটা আমাদের হাইপারটেনশনের জন্য মেইন দরকার। তার সাথে সাথে অবশ্যই একটা হলো এক্সারসাইজ সম্বন্ধে আমি অন্য ভিডিওতে বলেছি। আর 2 নম্বর হচ্ছে ওয়েট রিডাকশন সম্বন্ধেও আমি আরেকটা ভিডিওতে বলেছি। 3 নম্বর হচ্ছে স্মোকিং সিজেশন, এটা অবশ্যই লাগবে, না হলে কিন্তু কখনোই আপনি রিস্ক ফ্যাক্টরস কমাতে পারবেন না। 4 নম্বর হচ্ছে অ্যালকোহল সিজেশন যদি না করেন, অ্যালকোহল যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু হবে না। অনেকের ধারণা আছে অ্যালকোহল বোধহয় হাইপারটেনশনের জন্য খুব ভালো এবং এটা বোধহয় হার্ট হেলথ ভালো করে, এটা কিন্তু একেবারেই নয়। অ্যালকোহল কিন্তু অবশ্যই হার্ট হেলথ খারাপ করে, কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এবং তার সাথে সাথে ট্রাইগ্লিসারাইডস বাড়ায়, এবং অবশ্যই বেশি কনজাম্পশনে লিভারেরও সমস্যা করে, ওভারঅল হাইপারটেনশনের জন্য ক্ষতিকারক। সুতরাং অ্যালকোহল আপনাকে বন্ধ করতে হবে। আমরা যদি একটা হিসেব নিই, আমরা এরকম দেখেছি যে প্রত্যেক 1 কেজি যদি কেউ ওজন কমাতে পারে, তাহলে 1 মিলিমিটার অফ মার্কারি তার কিন্তু প্রেশার কমবে। মানে কেউ যদি 40 কেজি ওজন কমাতে পারে, তাহলে 40 তার প্রেশার কমবে, এরকম একটা হিসেব দেখা যায়।
সুতরাং ওয়েট রিডাকশন কিন্তু হাইপারটেনশনের জন্য ভীষণ দরকার। এছাড়া কয়েকটা জিনিস দেখা গেছে, যেমন আমাদের জবা ফুলের নির্যাস দিয়ে যে একটা চায়ের পার্ট পাওয়া যায়, হিবিস্কাস টি বলে, সেটা কিন্তু অনেক সময় প্রেশারের জন্য হেল্পফুল এবং কমায়। অনেকে রিসার্চ পার্টে দেখা গেছে যে আমাদের বিটরুট জুস, যেটা আমাদের বিট পাওয়া যায়, সেই বিটরুট জুসও আমাদের প্রেশারটা কমায়। এটা কিন্তু অবশ্য মোটামুটি 4 উইকস অব্দি খেতে হবে, 200 থেকে 250 ml মতো করে, সেটা না হলে হবে না। আর কয়েকটা ফল, যেমন জলপাই মানে অলিভ, এটা আমাদের প্রেশার কমাতে সাহায্য করে। হথর্ন বলে একটা ফল পাওয়া যায়, অলিভ মানে আমাদের জলপাই, এগুলো অনেক সময় দেখায় যে প্রেশার কমায়। আর কয়েকটা মাছ, যেমন স্যালমন ফিশ, টুনা ফিশ, এগুলো আমাদের প্রেশার কমানোর জন্য হেল্পফুল। তো ওভারঅল আমরা যেটা বলতে চাইলাম যে প্রেশার হলে পরে বা হাইপারটেনশন হলে পরে মেন স্টে কিন্তু হচ্ছে আমাদের অবশ্যই ড্যাশ ডায়েট, এবং স্টেজ 1 স্টেজ 2 হাইপারটেনশনের মধ্যে একবার পড়ে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধ ডিসকন্টিনিউ করা যাবে না, এবং ওষুধের সাথে সাথে আপনাকে এগুলো মেনটেন করতে হবে। কখনোই শুধু ড্যাশ ডায়েট দিয়ে কিন্তু ব্যাপারটা হবে না। সুতরাং আপনাকে ওষুধও খেতে হবে, তার সাথে সাথে আপনার ফিজিশিয়ানকে কনসাল্ট করবেন, অবশ্যই তার সাথে সাথে ড্যাশ ডায়েট নেবেন, এবং অন্যান্য যা যা আমি মেথডস গুলো বললাম সেগুলো যদি একটু ফলো করতে পারেন ভালো হয়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।